বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 11 নম্বর সেট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের জন্য একটা ইবুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে, নিম্নলিখিত কোন ভগ্নাংশটি দশমিক হিসেবে লেখা হলে শেষ হবে না, মানে রেকারিং ডেসিমেল হবে কোন ফ্র্যাকশানটা। অর্থাৎ এখানে যে প্রশ্ন বলতে চেয়েছে, মনে করো আমি যদি বলি 1/3, আমরা জানি এইটাকে যদি আমি ভাগ করি তাহলে 0.333 এইভাবে চলে যাবে। এটা হচ্ছে রেকারিং ডেসিমেল। এখানে এমন একটা ভগ্নাংশ দেওয়া আছে যে ভগ্নাংশটা দশমিক হিসেবে লেখা হলে শেষ হবে না, মানে এরকম রেকারিং চলবে। অর্থাৎ দশমিকের পর কিছু হলে মিলে যাবে না, যেটা মিলবে না দশমিক চলে যাবে সেটাকে বলা হবে রেকারিং ডেসিমেল। কোনটা হবে? তাহলে পরীক্ষার সময় তোমাদের কি করতে হবে, 21কে 640 দিয়ে ভাগ করে দেখবে যে কোনটা মিলছে কি না, বা 81কে 450 দিয়ে অথবা 27কে 480 দিয়ে এইভাবে ভাগ করে করে দেখবে যে কোনটা এরকম মিলছে না, দশমিক হিসেবে শেষ হচ্ছে না। তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আমি জিনিসটা বলার আগে তোমাদের আগে প্র্যাকটিক্যাল একটা জিনিস করে দেখাই। এখানে লব আর হর যেটা আছে এখানে কত আছে 640। যদি এখানে কাটতো আগে কেটে নিয়ে ছোট করো, আমি দেখছি কাটা যাচ্ছে না। তাহলে এই 640 যেটা হরেতে আছে সেই 640কে যদি তুমি ভাঙো দেখতে পাবে এটা আসছে 2⁷ × 5। আগে জিনিসটা বোঝো, তারপর বলবো অঙ্ক কিভাবে করতে হবে। এখানে কি আছে 81/450 আছে। 81/450কে যদি আমি 9 দিয়ে কাটি, 9 × 9 = 81, 5 × 9 = 35, অর্থাৎ হরেতে আসছে 50। 50কে যদি, অর্থাৎ হরে যে সংখ্যাটা আছে তাকে যদি আমি ভাঙি তাহলে কি আসবে 25 দুগুণে 50, অর্থাৎ 2⁻1 × 5²। এখানে যদি তুমি কাটতে 3 দিয়ে কাটলে 3 × 9 = 27, 3 × 16 = 48, অর্থাৎ 160। এই হরে যে সংখ্যাটা আছে 160, এটাকে যদি আমি ভাঙি তাহলে আসবে 2⁵ × 5⁵1। আর এখানে 0 0 কেটে যদি 3 দিয়ে কাটি, 3 × 8 = 24, 3 × 15 = 45। এই হরে যে সংখ্যাটা আছে সেটাকে যদি আমি ভাঙি তাহলে আসবে 3⁻1 × 5⁻1। অঙ্কটা যদি না দেখে আমি তোমাদেরকে বলি, এটা রিজনিংয়ের একটা প্রশ্ন। তোমাকে এই ফিগারগুলো দিয়ে বললাম অড ম্যান আউট করো, তখন তুমি কি বলবে? তুমি বলবে এখানে 2-এর পাওয়ার 5-এর পাওয়ার আছে, এখানে 2-এর পাওয়ার 5-এর পাওয়ার আছে, এখানে 2-এর পাওয়ার 5-এর পাওয়ার আছে, কিন্তু এখানে 3-এর পাওয়ার 5-এর পাওয়ার আছে। যদি রিজনিংয়ের প্রশ্ন হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে অড, কেন এই সব জায়গাতে 2 আর 5 আছে, শুধু এটাই নেই। তাহলে তুমি এটা উত্তর বলতে, একই কনসেপ্ট, আমি তাহলে উত্তর এটা বলবো। বোঝা গেছে? কেন? দেখো, যে কোনো ভগ্নাংশ সেটা যদি রেকারিং হয়, যে কোনো ভগ্নাংশ সেটা রেকারিং যদি না হয়, অর্থাৎ পৌনঃপৌনিক, নন রেকারিং কোনগুলো হবে? নন রেকারিং হবে যেগুলো 2⁻n × 5⁻n এই প্রফর্মায় থাকবে, সেগুলো নন রেকারিং হবে, অর্থাৎ সেগুলো দশমিকের পরে মিলে যাবে। আর রেকারিং কোনগুলো হবে? রেকারিং হবে যেগুলো, অর্থাৎ পৌনঃপৌনিক চিহ্ন আসবে সেইগুলো যদি এই স্ট্রাকচারটা যেটা এখানে আছে এটা যদি না থাকে। এক্ষেত্রে এই স্ট্রাকচার নেই, তাই এটা উত্তর। তাই এটাকে তুমি ভাগ করে করে দেখবে এটা মিলছে না, তাহলে এক্ষেত্রে উত্তর হবে এটা। এবারে কথা হচ্ছে কি, যেখানে 2⁻n × 5⁻n স্ট্রাকচার না থেকে শুধু 2⁻n থাকবে বা শুধু 5⁻n থাকবে, সেগুলোও কিন্তু নন রেকারিং হবে, অর্থাৎ মিলে যাবে। বোঝা গেছে? দশমিকের পর মিলে যাবে, শুধু 2⁻n বা শুধু 5⁻n থাকলেও। অর্থাৎ মৌলিক সংখ্যা 2 এবং 5
2 এবং 5 যদি আলাদাভাবে থাকে অথবা 2 এবং 5 যদি একসঙ্গে থাকে হরেতে, তাহলে সেই ভগ্নাংশটা নন রেকারিং হবে। 2 এবং 5 বাদ দিয়ে 2 এবং 5-এর সঙ্গে অন্য কোনো ভগ্নাংশ, অন্য কোনো মৌলিক সংখ্যা বা শুধু সেই মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে সেটা রেকারিং হবে। অর্থাৎ আমি বলতে চাইছি 5-এর সঙ্গে মনে করো অন্য কোনো মৌলিক সংখ্যা যদি চলে আসে, 2-এর সঙ্গে অন্য কোনো মৌলিক সংখ্যা 5 বাদে যদি চলে আসে, বা শুধু অন্য কোনো মৌলিক সংখ্যা 2 বা 5 বাদে যদি নিচে থাকে, তাহলে সেইগুলোও কিন্তু রেকারিং ডেসিমেল হবে। 2-এর প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসিতে এএম বিসি বাহুর উপর লম্ব যদি ট্যান বি সমান 3/4, ট্যান সি সমান 5/12 হয় এবং বিসি সমান 56 সেমি হয়, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত? দেখো এই একটা ত্রিভুজ আছে এবিসি, এই বিসি বাহুর উপর এএম লম্ব, বলেছে ট্যান বি সমান 3/4। এটা মানে কি, এই যে বড় হাতের বি দিয়েছে ট্যানের পরে, এটা হচ্ছে অ্যাঙ্গেল। বি বলেছে মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে দেখো এইটা যখন লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। আমি যদি এটাকে ভূমি, এটাকে লম্ব, এটাকে অতিভুজ ভাবি, তাহলে ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বে যদি 3 থাকে তাহলে ভূমিতে থাকবে 4। কি বললাম? লম্বে যদি 3 থাকে তাহলে ভূমিতে থাকবে 4। আর এক রকমভাবে দিয়েছে ট্যান সি ইজ ইকুয়াল টু 5/12। কী আছে? সি অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান দেওয়া আছে। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বে যদি 5 থাকে তাহলে ভূমি হবে 12। কি বললাম? লম্বে যদি 5 থাকে ভূমি হবে 12। এই জিনিসটা আমি এইখানে লিখছি, 3/4 ছিল আর এখানে 5/12 ছিল। দেখো এই যে লম্ব এম, এটার তো উচ্চতা নির্দিষ্ট, কেন এম একটা নির্দিষ্ট উচ্চতা। এটা একবার বলছি 5, একবার বলছি 3, এটা ঠিক হবে না। অর্থাৎ একবার বলছি 3, একবার বলছি 5, এটা হবে না। তার কারণ এটা একটা নির্দিষ্ট উচ্চতা আছে। এটাকে নির্দিষ্ট করার জন্য এটাকে 5 দিয়ে গুণ করে দাও, এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে দেখো 3 5 15, 3 5 15, দু জায়গাতেই উচ্চতা 15 চলে আসবে। কিন্তু রেশিওর একটা পার্টকে গুণ করা যায় না। এটাকে 5 দিয়ে গুণ করেছি মানে এটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করেছি অর্থাৎ এটাকেও 3 দিয়ে গুণ করব। তাহলে আমি দেখতে পেলাম উচ্চতা 3 5 15 যদি হয় তাহলে 4 5 20 হবে ভূমি, অর্থাৎ এটা হয়ে যাবে 20। আর এটা যদি 15 হয় তাহলে এটা হয়ে যাবে 36, অর্থাৎ এটাকে কেটে আমি 36 লিখলাম। তাহলে মূল জিনিসটা যেটা এলো, উচ্চতা যদি 15 হয়, এইখান থেকে এই পর্যন্ত লেন্থ হবে 20, এইখান থেকে এই পর্যন্ত লেন্থ হবে 36, তাহলে টোটাল লেন্থটা হবে 20 + 36 = 56, যেটা প্রশ্নে দেওয়া আছে যে বিসির লেন্থ হচ্ছে 56। তাহলে আমি দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার কথাই বলা হয়েছে যার ভূমির দৈর্ঘ্য 56 এবং উচ্চতা 15। বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান যেখানে 56 দেওয়া আছে এবং উচ্চতা 15 আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে যদি কাটি উত্তর হবে 420 সেন্টিমিটার স্কোয়ার, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 731 গুণিত 739-এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে উত্তর হবে 16। কেন সেটা আমি বলছি, আগে এর ডেসক্রিপটিভ প্রসেসটা দেখে রাখো, তাহলে আমার বলতে সুবিধে হবে। দেখো 731 গুণিত 739-এর সঙ্গে কিছু একটা যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? এই স্ট্রাকচার থাকবে, এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। বোঝা গেছে? এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপটা দেখো, 731 আর 739-এর মধ্যে গ্যাপ হচ্ছে কত? 8। 31 আর 8-এ 39। এই যে গ্যাপ যেটা 8 বেরোচ্ছে, সেই গ্যাপকে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার করলে সেটা হবে উত্তর, অর্থাৎ উত্তর হবে 4 4 16, যেটা আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছিলাম। পরীক্ষার সময় যখন প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে এদের মধ্যে গ্যাপ বার করবে, গ্যাপ বার করে তাদেরকে 2 দিয়ে ভাগ করে স্কোয়ার করবে। গ্যাপ 8 ছিল, 8কে 2 দিয়ে ভাগ করলাম, 4 হলো, তার স্কোয়ার 16, তাহলে 16 উত্তর। এটা কেন হয় এটা একটু দেখো। আমি কি বললাম? গ্যাপ ছিল 8,
গ্যাপকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে 4। তোমরা করবে কি এর সঙ্গে 4 যোগ করে নাও, অর্থাৎ ছোট সংখ্যার সঙ্গে 4 যোগ করে নাও, অথবা বড় সংখ্যাটা থেকে 4 বিয়োগ করো। আমি যদি ছোট সংখ্যার সঙ্গে 4 যোগ করি তাহলে হবে 735, অথবা বড় সংখ্যার থেকেও যদি এই 4 বিয়োগ করি তাহলেও হবে 735। আমার কাজ হবে 735 থেকে 4 একবার বিয়োগ করা, তাহলে 731 আসবে। গুণ চিহ্ন ছিল, 735-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে এই সংখ্যাটা আসবে। বোঝা গেছে? এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে গেলে আমি বলেছি এই স্ট্রাকচার আনতে হবে। এই স্ট্রাকচার যখন আনতে চাইছি তখন দেখছি এখানে -4 স্কোয়ার আছে, আমি যদি +4 স্কোয়ার এখানে যোগ করে দিই তাহলে এইটা কেটে যাবে। কেটে গেলে এইটা যেটা থাকবে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে, কেন এই স্ট্রাকচার নিয়ে নেবে। তাহলে আমি দেখলাম তাহলে যোগ করতে হবে 4 স্কোয়ার বা 16, যেটা প্রথমেই উত্তর বেরিয়েছিল। বোঝা গেছে? এই কনসেপ্টে এই যে 4 আসছে, 4 স্কোয়ার দেখছো, এইটা কোত্থেকে এসছে, এই যে গ্যাপ বাই 2 এটাকে কাটলে 4 আসে, 4 স্কোয়ার 16, এইটা সেই জন্য উত্তর হয়ে যায়। পরের প্রশ্ন বলেছে এইটার মান কত। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই রুটের ভেতর দেখছো ফিক্সড, এখানে ইনফিনিটি স্ট্রাকচার নেই। রুটের ভেতর এখানে শেষ করা আছে, দেখছো ইনফিনিটিভ চলছে না, সেটা আলাদা উত্তর হবে। এখানে স্টপ আছে। রুটের ভেতর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে প্রথমে বসাবে। আমি বসালাম 2। এখানে যদি 3 থাকে 3 বসাবো, 5 থাকলে 5 বসাবো, 7 থাকলে 7 বসাবো। এইটা এই সংখ্যাটা যেটা রুটের ভেতর আছে। এবার এর পাওয়ারে কিছু একটা লিখতে হবে, সে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি হবে? এখানে দেখো রুট কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, দেখতে পাচ্ছ চিহ্ন, রুটের চিহ্ন 1টা 2টো 3টে 4টে 5টা। এই যে রুটের যেটা চিহ্ন আছে তা 5 পিস, সেটা মনে করো n, ছোটো হাতের n এর ভ্যালু হচ্ছে 5। এই পাওয়ারে তোমরা লিখবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই 2টা কিন্তু এই 2 না, এটা ফর্মুলার 2। এই যে 2টা আমি লিখেছি, এইখানে 2 3 4 5 যা থাকুক না কেন সেটা এখানে বসবে। আর এই 2টা ফর্মুলার 2, এটা এখানে 3 থাকুক বা 5 থাকুক বা 7 থাকুক, সবসময় এটা ফিক্স থাকবে। বোঝা গেছে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে এর উত্তর বার করা, সেটা হবে 2, যেটা এখানে আছে। 2 এর মাথায় n এর ভ্যালু কত 5, যেটা আমি এখানে কাউন্ট করলাম। n এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমি লিখব 2 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, অর্থাৎ নিচে 32 থাকলে উপরে তার থেকে 1 কম থাকবে, অর্থাৎ 31 হবে। যা বসবে তার থেকে দেখছো 1 কম উপরে বসবে, তাহলে উত্তর হবে এটা, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন বলেছে মান নির্ণয় করো। sin 31 বাই cos 59 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস cos 59 বাই sin 31 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস 4 sin স্কোয়ার 45 ডিগ্রি। দেখো যদি ত্রিকোণমিতির বেসিক যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখে থাকো আমার চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা। এটা যদি আমরা জানি যে এটা হয়, তাহলে আমরা দেখব যে যখন সাইন আর কসের গায়ে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেই অ্যাঙ্গেলগুলোর যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই প্রোফর্মায় যে কোনো জিনিস কেটে যাবে। মানে কি, মনে করো এখানে আছে 31 ডিগ্রি আর 59 ডিগ্রি, আমি দেখব এই দুটোর যোগফল 90 ডিগ্রি কি না। দেখছি 90 ডিগ্রি হচ্ছে। যদি 90 ডিগ্রি হয়, এখানে সাইন এখানে কস, এটা থাকলে এটা কেটে যাবে। একই রকমভাবে এখানেও দেখছি 59 আর 31 আছে, 59 আর 31 যোগফল হচ্ছে 90, একটা কস একটা সাইন থাকলে এটাও কেটে যাবে। বোঝা গেছে? এই সূত্র ফেলে, আমি সূত্র ফেলে করাবো না, তার কারণ হচ্ছে সূত্র দিয়ে করি আমি দেখিয়েছি বেসিক ভিডিও, সেইগুলো দেখো। আমি এখানে যে কনসেপ্টটা শুধু বলছি সেটা হচ্ছে এখানে সাইন আর কসের গায়ে যে অ্যাঙ্গেল দুটো থাকবে তাদের যোগফল যদি 90 ডিগ্রি থাকে এবং লব বাই হর এই স্ট্রাকচারে থাকে, অর্থাৎ উপরে ল সাইন নিচে কস বা উপরে কস নিচে যদি সাইন থাকে, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 হয় তোমরা সঙ্গে সঙ্গে এটাও কেটে দেবে এটাও কেটে দেবে। এটা কাটলে কত হবে 1, তার মানে 1 স্কোয়ার
প্লাস এটা কাটলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, তার স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিলাম। বোঝা গেছে? এখানে 1 + 1 2 হচ্ছে মাইনাস 4 ইন্টু 1/√2 হোল স্কোয়ার 2, এটা কাটলে 2 - 2 = 0 হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্নে কি বলেছে? প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি 2/5-এর নিকটতম? দেখো 2/5 মানে কি? 2/5কে যদি দশমিকে প্রকাশ করো 0.4 আসবে। বলেছে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা 0.4-এর কাছাকাছি। আমি পরে বলছি যে কিভাবে এটাকে করবে, আগে জিনিসটা দেখে নাও যে 0.4-এর কাছাকাছি ভগ্নাংশ কোনটা। এটা যেটা দেয়া আছে 4/5, 4কে 5 দিয়ে ভাগ করলে 0.8 আসে। 0.4-এর থেকে 0.8 অনেকটাই বেশি, তাই এটা উত্তর নাও হতে পারে, আমি জানি না। 2 নম্বর অপশান যেটা আছে 21/50, যদি 21/50কে ভাগ করা হয় তাহলে আসবে 0.42। 0.40-র কাছাকাছি 0.42 হতে পারে, এটা মনে করো 0.80 সুবিধের মতো। 40, 80, 42, 40-এর কাছাকাছি 42 হতে পারে। যদি 3 নম্বর অপশান দেখি, এই যে দেওয়া আছে 20,001/50,000, এটাকে যদি ভাগ করা হয়, তোমরা পরীক্ষার সময় ভাগ করবে না, আমি ভাগ করেছি, ভাগ করে যেটা এসে তোমাদের দেখাচ্ছি, তারপরও তোমাদের বলবো তোমরা কি করবে। এটাকে এটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 0.4002 আসবে, আর এটাকে এটা দিয়ে যদি ভাগ করা হয় 0.402 আসবে। তাহলে 0.40-র সবচেয়ে কাছাকাছি হচ্ছে 0.4, এখানে 4টে শূন্য বললাম, 402। দেখো যেখানে শূন্য বেশি আছে সে 40-এর সব থেকে কাছে হবে, তাই না? এখানে 3টে শূন্য আছে 4-এর পর, এখানে 4-এর পর 4টে শূন্য আছে, তারপর 2 দেওয়া আছে, এখানে 4-এর পরেই 2 আছে। তাহলে 0.40-র সব থেকে কাছাকাছি সংখ্যা হবে এইটা, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এবার পরীক্ষার সময় অবশ্যই আমরা ভাগ করব না এইভাবে, তাহলে আমরা কি করব? দেখো 0.40-র কাছাকাছি এইটা নয়, আমরা দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে 0.80 অনেকটা বড় ফিগার। ঠিক, যদি তোমার সম্ভব হয় 21কে 50 দিয়ে তুমি ভাগ করো। দেখো কেন আমি এটা বলছি, 21কে 50 দিয়ে ভাগ করলে 0.42 আমি পাচ্ছি। এই সংখ্যাগুলো সবই দেখো 21কে 50 দিয়ে ভাগ করার মতোই, যদি মনে করো মাঝখানে এই শূন্যগুলো নেই, সবই কিন্তু 21কে 50 দিয়েই ভাগ হচ্ছে। কীরকম দেখো, আমি প্রথমে 21কে 50 দিয়ে ভাগ করে 0.42 পেলাম। এবার আমি এইটা দেখাচ্ছি, এখানেও আমি 21কে 50 দিয়েই বলছি, কিন্তু মাঝখানে 3টে শূন্য এরও দিয়ে দিলাম, মাঝখানে 3টে শূন্য এরও দিয়ে দিলাম। 3টে শূন্য দিলাম বলে 0.42 ছিল, এর ক্ষেত্রেও 0.42 রাখছি, যেহেতু 3টে শূন্য বাড়িয়েছি তাই এখানেও 3টে শূন্য বাড়িয়ে দিয়ে আমি বলছি এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এইটা হবে। একই রকম যখন এইটা আসছি, আমি 21কে 50 দিয়ে ভাগ করছি, কিন্তু মাঝখানে 4টে শূন্য দিয়েছি, দেখতে পাচ্ছ 1 2 3 4, 1 2 3 4। যেহেতু উত্তর 0.42 ছিল, এখানে 4টে শূন্য দিয়েছি বলে এখানেও 4টে শূন্য বসে গেছে, বসে গিয়ে এইটা আসছে। তাহলে পরীক্ষার সময় আমরা কি দেখব, এই জিনিসের যেখানে সবচেয়ে বেশি মাঝখানে শূন্য আছে, যেমন এখানে 21 আর 50-এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য যেখানে আছে সেটাই হবে এর সবচেয়ে কাছাকাছি। একটু বারবার প্র্যাকটিস করো, আমি যেটা বললাম সেটা বুঝতে পারবে। পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে যদি x - 1/x = 2 হয় তবে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? বীজগণিতের বেসিক ভিডিওগুলো দেখো, এই অঙ্কগুলো কোনো সমস্যা হবে না, ওখানে ডেসক্রিপটিভ করে দেখিয়েছি কিভাবে করতে হয়, তারপরে শর্টকাট বলেছি কিভাবে মনে রাখতে হয়। ওখানে বলা হয়েছিল x - 1/x এর ভ্যালু যে কোনো একটা, মনে করো k যদি হয় তাহলে x² প্লাস 1/x² এর ভ্যালু হবে, দেখো মাইনাস ছিল এখানে স্কোয়ার করলাম প্লাস হলো, এদিকেও স্কোয়ার করে তাহলে আমি +2 দেবো। এইটার কিছু একটা ভ্যালু বেরোবে, আমি মনে করছি এইটার ভ্যালু বেরোবে m। এবার যখন এইটাকে আবার স্কোয়ার করব, অর্থাৎ x4 প্লাস 1/x4 করব, তখন আমি এইখানে যেটা থাকবে তার স্কোয়ার থেকে 2 মাইনাস করব। যতবার এইটাকে আমি স্কোয়ার করে করে যাব, ধরুন 2² তারপর আবার তার যদি স্কোয়ার করি তাহলে কি হবে, এইখানে যেটা বেরোবে তার স্কোয়ার থেকে 2 সবসময় মাইনাস হতে হতে যাবে।
তার কারণ কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা একটা ফেলতে হবে, যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়, সেটাই এখানে লেখা হয়। ডিটেলস বলছি না, বীজগণিতের ভিডিওগুলো আছে, পারলে একটু দেখে নাও। আপাতত এক্স মাইনাস 1/x এর ভ্যালু যদি কে হয়, স্কোয়ার করলে আসবে কে স্কোয়ার প্লাস 2, আবার স্কোয়ার করলে আসবে -2। প্রথমবারে মাইনাস থেকে প্লাস যখন করছি তখন কিন্তু প্লাস হবে, তারপরে বারে প্লাসটা প্লাসই থাকছে, তাই এখানে সবসময় মাইনাস হবে। অর্থাৎ এদিকে যদি আমি প্রথমে প্লাস করে দিই প্লাস করব, কিন্তু সেটাই যদি আবার রেখে দিয়ে স্কোয়ার করি তাহলে আমাকে সবসময় -2 করতে হবে। বোঝা গেছে? এইভাবে যদি আমি এখানে কে এর ভ্যালু এখানে দেওয়া আছে 2 যদি আমি বসাই, তাহলে এইখানে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু আসবে 2 স্কোয়ার প্লাস 2 অর্থাৎ 6। এই 6 কি, এম এর ভ্যালু। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কত হবে, এখানে যে ভ্যালুটা বেরোবে তার স্কোয়ার থেকে 2 মাইনাস, অর্থাৎ 34, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গসাগু 29 এবং তাদের লসাগু 4147। সংখ্যা দুটির প্রতিটি 29-এর বড় হলে সংখ্যা দুটির সমষ্টি কত। দেখো, কোনো অঙ্কে যখন গসাগু দেওয়া থাকবে, সেই গসাগুর সঙ্গে এক্স যদি আমি লিখি এবং গসাগুর সঙ্গে ওয়াই যদি লিখি, তাহলে সংখ্যা দুটো পাওয়া যাবে। অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 29x, একটা সংখ্যা 29y। কন্ডিশান কি, এক্স আর ওয়াই পরস্পর মৌলিক হতে হবে। পরস্পর মৌলিক মানে কি, এমন দুটো সংখ্যা যাদেরকে গসাগু করলে গসাগু বেরোবে 1, সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক বলা হবে। এক্স আর ওয়াই পরস্পর মৌলিক হতে হবে। বোঝা গেছে? তাহলে আমি দেখলাম একটা সংখ্যা 29x, একটা সংখ্যা 29y। এবার বলেছে যে সংখ্যা দুটির সমষ্টি কত, অর্থাৎ 29x প্লাস 29y এর মান কত, এটা চেয়েছে। আমি দেখতে পাচ্ছি একটা সংখ্যা 29x আর একটা সংখ্যা 29y, সংখ্যা দুটোর গুণফল কত, 29x ইন্টু 29y। আমরা জানি লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ লসাগুকে গসাগু দিয়ে গুণ করলে কি হবে, সংখ্যা দুটোর গুণফল পাওয়া যাবে। আমি এটা লিখতে পারি। তাহলে 29 কাটলে এক্স ওয়াই এর ভ্যালু কী হবে, 29কে এটা দিয়ে কাটলে 143 আসবে। 143, আমি কি বলেছি, এক্স আর ওয়াই পরস্পর মৌলিক হবে। এক্স আর ওয়াই এমন দুটো সংখ্যা বার করো যাদের গুণফল 143। আমি জানি 11কে 13 দিয়ে গুণ করলে 143 হবে। তাহলে এই 11 আর 13-র মধ্যে একটা এক্সের মান একটা ওয়াইয়ের মান হবে যদি 11 আর 13-র গসাগু 1 হয়। 11 আর 13-র গসাগু দেখো 1, তার মানে 11 এবং 13 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক, যে কোনো একটা এক্সের ভ্যালু, যে কোনো একটা ওয়াইয়ের ভ্যালু। তাহলে আমি মনে করলাম কি, এক্সের ভ্যালু হচ্ছে 11, তাহলে একটা সংখ্যা 29 ইন্টু 11 আর একটা সংখ্যা 29 ইন্টু 13। আমি এখানে ধরেছিলাম একটা সংখ্যা 29x, একটা সংখ্যা 29y। তাহলে সংখ্যাটা হলো 29 ইন্টু 11 আর একটা সংখ্যা 29 ইন্টু 13। বলেছে সংখ্যা দুটোর সমষ্টি কত, সমষ্টি চিহ্ন দিয়ে দাও। 29 যদি কমন নাও, 11 প্লাস 13, 29কে 24 দিয়ে গুণ করো। 29কে 24 দিয়ে যদি গুণ করি 696 আসবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 9-এর প্রশ্নে বলেছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি ও 13 সেমি। বৃহত্তর বৃত্তটির একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের একটি স্পর্শক হলে ওই জ্যাটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। দুটো এককেন্দ্রীয় বৃত্ত আছে, এদের দুজনের কেন্দ্র একটাই। এই বড় যে বৃত্তটা আছে এর একটা জ্যা ছোটটার একটা স্পর্শক, বুঝেছো? এই যে ছোট বৃত্ত তার স্পর্শক যেটা হবে সেটা হচ্ছে বড় বৃত্তের একটা জ্যা। এই জ্যাটার দৈর্ঘ্য কত চেয়েছে। ছোট বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে 5, বড় বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে 13। আমরা জানি 5, 12, 13 এটা একটা ট্রিপলেট তৈরি করে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হবে 12। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। কেন এটা সমকোণী ত্রিভুজ? তোমরা জানো যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে রেখাটা টানা হয় সেটা স্পর্শকের উপর লম্ব হয় এবং এই লম্বটা
এই স্পর্শককে সমান দুটো ভাগে ভাগ করে, অর্থাৎ এইটার যা লেন্থ হবে এইটুকুনির লেন্থও তাই হবে। তাহলে এটা যদি 12 হয় তাহলে এটাও হবে 12, টোটাল এইটার দৈর্ঘ্য তাহলে হবে 12 + 12 24, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের স্পর্শ বিন্দুতে যে রেখাটা টানা হয় সেইটা এর উপরে লম্ব হয় এবং জ্যাকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ এটার যা লেন্থ হবে এটার লেন্থও তাই হবে। এইটা 5 ছিল, এটা 13 ছিল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ারের সূত্র ফেলে এইটা আসবে 12, অথবা 5, 12, 13 ট্রিপলেট তোমরা জানো অনেকেই। তাই 12 এটা যদি বেরোয় তাহলে এটাও 12 হবে, 12, 12, 24 হবে টোটাল জ্যাটার লেন্থ, যেটা অপশান নাম্বার 3-তে আছে। 10-এর প্রশ্নে বলেছে এ কোনো একটি কাজের 1/4 অংশ 10 দিনে, বি ওই কাজের 40% 40 দিনে এবং সি ওই কাজের 1/3 অংশ 13 দিনে করে, কে সবচেয়ে তাড়াতাড়ি কাজটি শেষ করে? খুব সোজা প্রশ্ন। 1/4 অংশ যদি 10 দিনে করে, এক অংশ যেটাকে আমরা এক অংশ বলি টোটাল, সেটা করবে কত দিনে? 4 × 10 = 40 দিনে। তাহলে এ করছে 40 দিনে টোটাল কাজটা। বি 40% কাজ 40 দিনে, 40% কাজ 40 দিনে করলে 100% কাজ তাহলে 100 দিনে করবে, তাহলে বি টোটাল কাজটা করছে 100 দিনে। সি 1/3 অংশ কাজ করছে 13 দিনে, তাহলে এক অংশ কাজ করবে 3, 13, 39 দিনে। দেখো সি করছে 39 দিনে, বি করছে 100 দিনে এবং এ করছে 40 দিনে। কে সবচেয়ে তাড়াতাড়ি কাজ করছে? যে 39 দিনে করছে, অর্থাৎ সি সবচেয়ে তাড়াতাড়ি করছে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন। সোম, মঙ্গল ও বুধবারের গড় উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় উষ্ণতা 41 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বৃহস্পতিবারের উষ্ণতা 42 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে সোমবারের উষ্ণতা কত? খুব সোজা। সোম, মঙ্গল এবং বুধবারের গড় উষ্ণতা 40, তাহলে 3 দিনের টোটাল 40 × 3 120। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের গড় উষ্ণতা 41, তাহলে 3 দিনের মোট উষ্ণতা 123। এর মধ্যে বৃহস্পতিবারের উষ্ণতা দেওয়া আছে 42, যদি বৃহস্পতিবারের 42 হয় তাহলে মঙ্গল আর বুধবারের টোটাল কত? 123 থেকে 42 বাদ 81 ডিগ্রি। তাহলে মঙ্গল আর বুধের টোটালটা হচ্ছে 81। এইখানে মঙ্গল আর বুধের টোটালটা যদি আমি বসিয়ে দিই 81, তাহলে কি আসবে? সোমবার ছিল, মঙ্গল বুধের টোটাল পেয়েছি 81, এই টোটাল ফিগার হচ্ছে 120। তাহলে সোমবারের উষ্ণতা কত হবে? 120 - 81 সমান 39 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। একটি দ্রব্য 639 টাকায় বিক্রি করে যত টাকা ক্ষতি হয় 735 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এই হচ্ছে সিপি বা ক্রয় মূল্য। এটা প্রথমে বিক্রি করেছে সেলিং 1, সেলিং প্রাইস 1, এখানে দ্বিতীয়বার বিক্রি করেছে। বলেছে প্রথমবার বিক্রি করে যত টাকা লাভ হয়েছে, মনে করো এই লেন্থটা এত টাকা লাভ হয়েছে, ঠিক সেই লেন্থটাই এখানে আছে, অর্থাৎ এই টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়েছে। তাহলে আমি যদি বলি যে এই লেন্থটা সমান, তাহলে এই যেখানে আছে সিপি এটা ঠিক এইটার মাঝখানে থাকবে। এই কনসেপ্টটি অঙ্কটা যে একটা 639 বলেছে, একটা 735 বলেছে সিপির মান কত। আমি জানি কি সিপি সবসময় এই দুটো সংখ্যার মাঝখানে থাকে মানে কি গড় মানটা হচ্ছে সিপি। অর্থাৎ আমি যে অঙ্কে দেখব যে এত টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হলো, অত টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হলো, তাহলে আমি ভাববো সিপির মান হবে যে সংখ্যা দুটো দেওয়া আছে তাদের যোগফল বাই 2। বোঝা গেছে? এটাকে যোগ করলে 1374 আসে, 2 দিয়ে ভাগ করলে 687, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।